গল্পের শুরুতে আমরা একটি পাহাড়ি গ্রামের দৃশ্য দেখি। সেদিন ছিল শনিবার। সূর্য ডুবে যাওয়ায় চারপাশ অন্ধকার নেমে এসেছে। হঠাৎ একটি বাড়ি থেকে চিৎকার, কষ্টের আওয়াজ আর অদ্ভুত শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে গ্রামের কিছু লোক সেখানে জড়ো হয়, কিন্তু ভয়ের কারণে কেউ ভেতরে যেতে সাহস পায় না। তখন পঞ্জি নামের এক ব্যক্তি এবং তার সাথে থাকা এক মহিলা এগিয়ে আসে। বাড়িটি ছিল ওয়াগডি নামের একজনের। পঞ্জি দরজায় নক করে বলে, ওয়াগডি, আপনি ঠিক আছেন? দরজা খুলুন, আমি পঞ্জি। কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। এরপর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখে ওয়াগডি মেঝেতে বসে আছে, পুরো শরীর রক্তে ভেজা, আর হাতে একটি ছুরি। দেখে মনে হয় সে যেন নিজেই নিজেকে আঘাত করেছে। কিছুক্ষণের মধ্যেই সে সেখানেই মারা যায়। পাশে তার স্ত্রী বসেছিল আর পাগলের মতো অনবরত বলে যাচ্ছিল, এখন শুধু ধ্বংস হবে, শুধু ধ্বংস। এরপর আমরা দেখি এক তান্ত্রিক, যে মুখে মুখোশ পরে কোনো কালো জাদু রিচুয়াল করছে। কিছুক্ষণ পর সে মাস্ক খুলে বলে, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। তখন তার সহকারী এসে জানায় ওয়াগডি মারা গেছে। এতে সে খুশি হয়, অর্থাৎ ওয়াগডি নিজে মারা যায়নি, বরং এই তান্ত্রিকের কালো জাদুর কারণেই তার মৃত্যু হয়েছে। এদিকে পঞ্জি পুরো গ্রামে খবর ছড়িয়ে দেয় ওয়াগডি মারা গেছে। এরপর গল্প ঘুরে যায় ডিয়া নামের এক মেয়ের দিকে, যে শহরে থাকে। সেদিন ছিল সোমবার। ডিয়া খুব চিন্তিত ছিল, কারণ কয়েকদিন আগে তার বয়ফ্রেন্ড পাহাড়ে হাইকিং করতে গিয়েছিল, কিন্তু এখন তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এতদিনে তার ফিরে আসার কথা ছিল, কিন্তু এখনও কোনো খবর নেই। ডিয়া তার বাবার সাথে কথা বলে জানায় তার বয়ফ্রেন্ড শুক্রবার মাউন্ট মেরাপিতে হাইকিং করতে গিয়েছিল। শনিবার দুপুর পর্যন্ত তাদের কথা হয়েছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে আর কোনো যোগাযোগ নেই। রবিবার তার ফিরে আসার কথা ছিল, কিন্তু এখন সোমবার হয়ে গেছে, তবুও সে ফেরেনি। এখানে খেয়াল করলে দেখা যায় ওয়াগডির মৃত্যুর সাথে এর একটা সংযোগ আছে, কারণ ওয়াগডি মারা গেছিল শনিবার সন্ধ্যায়, আর তারপর থেকেই ডিয়ার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, যে একই পাহাড়ে ছিল। অর্থাৎ ওয়াগডির মৃত্যুর পর সেখানে কোনো বড় অশুভ ঘটনা ঘটেছে। কিন্তু ডিয়ার বাবা এটাকে গুরুত্ব দেয় না। তিনি বলেন পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক সমস্যা হওয়া স্বাভাবিক, তাই চিন্তা না করতে। কিন্তু ডিয়া জানে ব্যাপারটা এত সহজ নয়। এরপর ডিয়া তার বন্ধু মোজো এবং অ্যাগনেসের সাথে কথা বলে। সে সিদ্ধান্ত নেয় নিজেই পাহাড়ে গিয়ে তার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করবে। মোজো তাকে গাড়িতে নিয়ে যেতে রাজি হয়, আর অ্যাগনেসও তাদের সাথে যায়। তারা তিনজন একসাথে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ডিয়া তার বয়ফ্রেন্ডের দেয়া ফ্রেন্ডশিপ ব্যান্ড দেখে, আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে। গ্রামে পৌঁছানোর পর তারা দেখতে পায় একটি বোর্ডে লেখা আছে, আপাতত পাহাড়ে যাওয়ার পথ বন্ধ। কিন্তু ডিয়া খুব জেদি ছিল। কারো কথা না শুনে সে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই ব্যারিকেড পার হয়ে যেতে শুরু করে। মোজো আর অ্যাগনেস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ডিয়া কারো কথা শোনে না, তাই বাকি দূরে তার পেছনে যেতে হয়। গ্রামে পৌঁছে তারা দেখে চারিদিকে একদম শুনশান নীরবতা। মোজো অবাক হয়ে বলে, এত চুপচাপ কেন? আশেপাশে তো কোনো মানুষ নেই। তখন ডিয়া একটা বাড়িতে ঢুকে দেখে কেউ আছে কিনা। দরজা খোলা থাকায় সে ভেতরে ঢুকে যায়। দেখে চুলার ওপর কেটলিতে চা গরম হচ্ছে, কিন্তু ঘরে কেউ নেই। হঠাৎ কেটলির সিটি বাজতে সে ভয় পেয়ে যায়। পরে বুঝতে পারে এটা শুধু কেটলির শব্দ। সে কেটলিটা নামিয়ে রাখে। এতে বোঝা যায় কিছুক্ষণ আগেও এখানে কেউ ছিল, কিন্তু হঠাৎ করেই কোথাও চলে গেছে। ঠিক তখনই ডিয়া দেখে জানালার পাশে একটা কালো ছায়ার মতো মানুষ তাকে তাকিয়ে দেখছে। ভয়ে সে বাইরে দৌড়ে বেরিয়ে আসে এবং অ্যাগনেসের সাথে ধাক্কা খায়। অ্যাগনেস মজা করে বলে, কি হয়েছে, ভূত দেখেছ নাকি? ঠিক তখনই একজন লোক তাদের মাঝখান দিয়ে দৌড়ে চলে যায়। অ্যাগনেস অবাক হয়ে বলে, সবাই এমন দৌড়াচ্ছে কেন? যেন সকলে আত্মা দেখেছে। এখানে আসলে কি হচ্ছে? বিষয়টা জানার জন্য ডিয়া সেই লোকের পিছনে দৌড়ায়, আর বাকিরাও তার পেছনে যায়। পরে তারা জানতে পারে গ্রামের প্রধান জরুরি একটি মিটিং ডেকেছে, তাই সবাই সেখানে ছুটছে। সেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ টিমও ছিল। তারা বলছে যতক্ষণে গ্রামের নতুন কুঞ্জন নির্বাচন করা হচ্ছে ততক্ষণ কেউ পাহাড়ে যেতে পারবে না। সেখানে এক ছেলে ও এক মেয়ে দাঁড়িয়েছিল, যারা তাদের বন্ধুদের সাথে হাইকিং করতে এসেছিল। তাদের বন্ধুরাও পাহাড়ে আটকে আছে। ছেলেটা রাগ করে বলে, আপনারা নিচে যাচ্ছেন না, আবার আমাদেরকেও যেতে দিচ্ছেন না। আমাদের বন্ধুরা বিপদে আছে, তাদের দরকার আমাদের সাহায্য।
কিন্তু অফিসার পরিষ্কারভাবে বলে দেয় এটা গ্রামের নিয়ম, নতুন কুঞ্জন না হওয়া পর্যন্ত কেউ পাহাড়ে যাবে না। এখন আপনাদের হয়তো প্রশ্ন, কুঞ্জন কি? আসলে গ্রামের কুঞ্জন ছিল ওয়াগডি, যে মারা গেছে। কুঞ্জন হলো এমন একজন যে পাহাড় বা এমন এক জায়গায় মানুষের জগৎ আর আত্মাদের জগতের মধ্যে ভারসাম্য বজায় রাখে, একজন গেটকিপারের মতো। তার অনুমতি ছাড়া কোনো মানুষ আত্মাদের জগতে যেতে পারে না, আর কোনো আত্মা মানুষের জগতে আসতেও পারে না। কিন্তু কুঞ্জনের মৃত্যুর ফলে এই ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এই পাহাড়ে থাকা আত্মারা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এজন্য সেখানে যাওয়া নিরাপদ নয় যতক্ষণ না নতুন কুঞ্জন নির্বাচন করা হয়। তখন ছেলেটা বলে, তাহলে সমস্যা কোথায়? 3 দিন হয়ে গেল, এখনও নতুন কুঞ্জন কেন ঠিক করা হয়নি? এই কথা শুনে গ্রামের একজন লোক ওয়াগডির স্ত্রীকে দোষ দিতে শুরু করে। সব তার দোষ, যদি তাদের একটা ছেলে থাকতো তাহলে তাকে নতুন কুঞ্জন বানানো যেত। এরপর সবাই তাকে দোষ দিতে থাকে, কিন্তু আসল অপরাধী তো তাদের মাঝেই দাঁড়িয়েছিল সেই তান্ত্রিক, যে কালো জাদুর মাধ্যমে ওয়াগডিকে মেরে ফেলেছিল। কিন্তু কেউ তা জানতো না। ঠিক তখন ডিয়ার সবাইকে থামিয়ে বলে, এভাবে কথা বলবেন না, ছেলে হবে না মেয়ে হবে এটা কোনো মহিলার হাতে নেই। সে বৈজ্ঞানিকভাবে বোঝাতে শুরু করে XX এবং XY ক্রোমোজোমের ব্যাপারটা। তখন গ্রামের লোকেরা চুপ হয়ে যায়, তবে সেই তান্ত্রিক রাগান্বিত চোখে ডিয়ার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়াগডির স্ত্রী ডিয়ার প্রতি কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ জানায়। এরপর ডিয়ার সেই ছেলে মেয়ের সাথে পরিচিত হয়। ছেলেটার নাম যোগা আর মেয়েটার নাম ডিস্কা। যোগা জানায় তার 6 জন বন্ধু শুক্রবার হাইকিং করতে এসেছিল, কিন্তু মাঝপথে ডিস্কার জ্বর আসায় সে তাকে নিয়ে ফিরে যায় এবং ডাক্তার দেখায়। এরপরে শনিবারে আবার ফিরে এসে দেখে পাহাড়ের রাস্তা বন্ধ আর তাদের বন্ধুরা এখনও ফেরেনি, মানে তারা পাহাড়ে আটকে গেছে। এদিকে অ্যাগনেস বলে ডিয়ার বয়ফ্রেন্ডও পাহাড়ে গিয়েছিল এবং সেও এখনও ফেরেনি, তাই তারা তাকে খুঁজতে এসেছে। কিন্তু এখানে এসে দেখে গ্রামের পরিস্থিতি পুরো অদ্ভুত। যোগো তখন জিজ্ঞেস করে, তোমাদের প্ল্যান কি? তোমরা কোথায় থাকবে? ডিয়ারা আসলে কিছুই ঠিক করেনি। তখন যোগা বলে সে গ্রামের একটি হোটেল উঠেছে, তাই সে তাদেরও নিজের সাথে নিয়ে যায়। এভাবে যেতে যেতে চারপাশে অন্ধকার নেমে আসে। রাস্তায় যাবার সময় মজু আর অ্যাগনেস দেখে অনেক বাড়ির সামনে কিছু জিনিস ঝুলছে। যোগা তখন বলে এগুলো আসলে আত্মাদের জন্য দেয়া অফারিং। গত 3 দিন ধরে পাহাড়ের আত্মারা গ্রামেও ঘুরে বেড়াচ্ছে, তাই তাদের থেকে বাঁচার জন্য গ্রামের মানুষ বাড়ির বাইরে সব জিনিস রেখে দিচ্ছে। এরপর ডিস্কা বলে এসব অফারিংয়ে শুধু খাবারই না, বাড়ির মালিকের শরীরের কিছু অংশও থাকে, যেমন নখ, চুল, এমনকি চামড়ার টুকরো। কেউ কেউ তো নিজের আঙুল পর্যন্ত কেটে দিয়ে দেয়। ভয় পেয়ে তারা ভাবতে থাকে প্রাণ যাওয়ার চেয়ে আঙুল কাটা ভালো। যোগা বলে যেহেতু এখন কোনো কুঞ্জন নেই, তাই আত্মাদের থেকে বাঁচতে সবাই নিজ নিজ উপায় খুঁজে নিচ্ছে। এ সময় অ্যাগনেস জিজ্ঞাসা করে এই কুঞ্জন আসলে কি? ডিয়া ব্যাখ্যা করে কুঞ্জন একটা পদ বা দায়িত্ব। তারা মানুষের জগৎ আর আত্মার জগতের মাঝখানে থাকা দরজার গেটকিপার। তাদের কাজ 2 জগতের মধ্যে ভারসাম্য বজায় রাখা। এই কুঞ্জন শব্দটা এসেছে কুঞ্জি বা চাবি থেকে, অর্থাৎ দরজার চাবি তাদের কাছেই থাকে। মুজু ভয় পেয়ে বলে তাহলে তো সব আত্মায় এখানে চলে আসবে। অ্যাগনেস বলে তাহলে নতুন কুঞ্জন বানাচ্ছে না কেন? যোগা জানায় কেউই এই দায়িত্ব নিতে রাজি হচ্ছে না, সবাই ভয়ে আছে। ঠিক তখনই তারা দেখে সামনে 2 জন লোক একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, যাকে আত্মা ভর করেছে। এটি দেখে মোজো ভয় পেয়ে বলে আমরা কোথায় চলে এসেছি? এখানে তো চারিদিকে শুধু আত্মারাই ঘুরে বেড়াচ্ছে। এই ভয়ে সে একটু আলাদা হয়ে যায়। বাকিরা এগিয়ে চলে আর সে একা দাঁড়িয়ে থাকে। পরে বুঝতে পারে সে একা হয়ে গেছে, তাই দৌড়ে তাদের খুঁজতে যায়। অন্ধকার আর কুয়াশার মধ্যে সে বুঝতে পারে না কোথায় যাচ্ছে। এরই মধ্যে ভুল করে সে চলে আসে একটি কবরস্থানে, যেখানে হঠাৎ একটি আত্মা তার কাঁধে চেপে বসে। মোজো আত্মাটাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু বুঝতে পারছিল কেউ তার কাঁধে বসে আছে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে বাকিরা তাকে খুঁজতে ফিরে আসে। তারা দেখে সে অদ্ভুত আচরণ করছে। তারাও আত্মাটিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু যোগা দেখতে পাচ্ছিল। অর্থাৎ যোগার বিশেষ ক্ষমতা আছে, সে আত্মা দেখতে পারে। যোগা মজুকে বলে চুপ করো, শান্ত হও, নিচে বসে ঝুঁকে পড়ো। মজু সেটা করতেই আত্মাটি তার কাঁধে থাকতে পারে না, নেমে যায়। কিন্তু এরপর সেটা যোগার সামনে গিয়ে দাঁড়ায়, তার চোখের দিকে তাকায়, হঠাৎ করেই পালিয়ে যায়।
এরপর সবাই মজুকে তুলে দেখে সে ঠিক আছে কিনা। যোগা জানায় এই কবরস্থানের গাছটা 1000 বছরের পুরনো, সেখানে আত্মা থাকে। মজু রাতে সেখানে চলে আসায় আত্মা তাকে ধরে ফেলেছিল। আপনাদের আশেপাশে যদি এমন কোনো গাছ থাকে বা জিন ভর করার কোনো ঘটনা ঘটে থাকে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সাথে ঘটনাটি কোথায় ঘটছিল সেটাও জানাতে ভুলবেন না। 3 দিন ধরে এখানে থাকায় যোগ ও ডিস্কা জায়গাটা সম্পর্কে অনেক কিছু জেনে গেছে। অবশেষে তারা হোটেলে পৌঁছায়। যোগা সবাইকে নিয়ে ভেতরে যায়, কিন্তু ডিয়া বাইরে দাঁড়িয়ে একটা গাড়ির দিকে তাকিয়ে থাকে। তারপর ভেতরে এসে বলে, ওই গাড়িটা আমার বয়ফ্রেন্ডের, অর্থাৎ তার বয়ফ্রেন্ডও এই হোটেলেই ছিল। যোগা বলে, চলো আমি তোমাকে রুমটা দেখাই, এবং তাকে নিয়ে যায়। অ্যাগনেস বলে তার খুব ক্ষুধা লেগেছে, তাই সে ডিস্কার সাথে রান্নাঘরে যায়। তারা মিলে রান্না করে, তারপর সবাই একসাথে খায়। খাওয়া শেষ হলে তারা বসে কথা বলতে থাকে। ডিয়া জিজ্ঞেস করে, এখন তোমরা কি করার কথা ভাবছ? ডিস্কা বলে, আমরা কাল সকালে এখান থেকে চলে যাব এবং আমাদের বন্ধুদের পরিবারের সাথে যোগাযোগ করব। বাইরে থেকে সাহায্য আনতে হবে। কিন্তু ডিয়া বলে সে তার বয়ফ্রেন্ডকে ছাড়া যাবে না। সে পরের দিনই সকালে পাহাড়ে যাবে তাকে খুঁজতে। যোগা তাকে বোঝায়, সবাই তো নিষেধ করছে, সেখানে যাওয়া ঠিক না। কিন্তু ডিয়া বলে, নিষেধ মানে এই না যে যাওয়া যাবে না, আমি যাবই। যোগা তখন বলে, তুমি কি কখনো হাইকিং করেছ? পথ চেনো? এই প্রশ্নে ডিয়া চুপ হয়ে যায়। তখন যোগা বলে, ঠিক আছে, আমরা তোমার সাথে যাব। কিন্তু ডিস্কা বাধা দিয়ে বলে, এর কোনো দরকার নেই, আমরা কাল সকালে বাড়ি চলে যাব, অযথা ঝুঁকি নেওয়ার দরকার নেই। হঠাৎ গ্লাস নড়তে শুরু করে, টেবিল কাঁপতে থাকে, পুরো ঘর কেঁপে ওঠে, যেন ভূমিকম্প হচ্ছে। কিন্তু এটা ভূমিকম্প ছিল না। অন্যদিকে দেখা যায় সেই শয়তান তান্ত্রিকই এই সব কিছু করছে। সেই সবাইকে ভয় দেখাচ্ছে এবং সমস্যা সৃষ্টি করছে। কিন্তু প্রশ্ন হলো, সে তান্ত্রিক এসব কেন করছে? তার আসল উদ্দেশ্য ছিল পুরো গ্রামের ওপর নিজের দখল নেওয়া, নিজের রাজত্ব তৈরি করা। কিন্তু যতদিন কুঞ্চন ছিল এটা সম্ভব ছিল না, কারণ কুঞ্চন আত্মাদের নিয়ন্ত্রণে রাখত। তাই সে আত্মাদের সাথে চুক্তি করে কুঞ্চনকে হত্যা করে। এখন আর কেউ নেই তাদের থামানোর জন্য। ফলে আত্মারা বেকাবু হয়ে পুরো গ্রামে তাণ্ডব চালাচ্ছে। এতে করে গ্রামের মানুষ ভয় পেয়ে একসময় গ্রাম ছেড়ে পালিয়ে যাবে, আর তাতেই গ্রাম ফাঁকা হয়ে যাবে। এরপর এখানে তান্ত্রিক আর তার আত্মাদেরই রাজত্ব চলবে। এমনকি সে পরিকল্পনা করেছে গ্রামটাকে ভৌতিক ও অভিশপ্ত জায়গা হিসেবে বিখ্যাত করবে। তখন দূর দূরান্ত থেকে লোকজন আসবে কালো জাদুর কাজ করাতে, আর সে মোটা টাকা কামাবে। এটাই তার পুরো পরিকল্পনা। অন্যদিকে সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ ডিয়া শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে, আর সেই কণ্ঠটা তার বয়ফ্রেন্ডের মতোই। সে ভাবে তার বয়ফ্রেন্ড ফিরে এসেছে, তাই বিছানা থেকে উঠে তাকে খুঁজতে যায়। সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড সামনে দাঁড়িয়ে আছে। যে তাকে ডাকলেও সে কোনো উত্তর দেয় না, বরং সামনে এগিয়ে যায়। ডিয়াও তার পেছনে পেছনে যেতে থাকে। একসময় সে থেমে যায় এবং অদ্ভুত জম্বিদের মতো আচরণ করতে থাকে। ঠিক তখনই যোগা এসে বলে, ডিয়া এমন করছো কেন? তুমি ঘুমের মধ্যে হাঁটছো। হঠাৎ একটি আত্মা এসে ডিয়ার উপর ভর করে। এরপর দেখা যায় ডিয়া মাটিতে পড়ে আছে, তার শরীরে খিঁচুনি হচ্ছে, চোখ সাদা হয়ে গেছে। সবাই তাকে ঘিরে ধরে জাগানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমার কি হয়েছে? তখন তারা বলে সে ঘুমের মধ্যে হাঁটছিল এবং অদ্ভুত আচরণ করছিল। আসলে সে তখন ঘুমিয়েছিল এবং তার বয়ফ্রেন্ড ছিল একটি আত্মা যে তাকে ভর করেছিল। তারা তাকে একটি ভিডিও দেখায় যেখানে সে ভয়ঙ্কর আচরণ করছে। অ্যাগনেস বসে ভিডিওগুলো দেখছিল, মনে হচ্ছিল ব্যাপারগুলো তাকে মজা দিচ্ছে। ঠিক তখনই ডিয়া বাইরে থেকে কারো চিৎকার শোনে। সে বলে, এই শব্দটা কিসের? অ্যাগনেস বলে, ভিডিওর শব্দ। কিন্তু ডিয়া বলে, না, এটা বাইরের আওয়াজ। ভিডিও বন্ধ করে শুনতেই বোঝা যায় সত্যিই বাইরে থেকে কারো চিৎকার আসছে। মনে হচ্ছে কাউকে আক্রমণ করেছে আরও একটি আত্মা। ডিয়া সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে যেতে চায়। সবাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে একাই দৌড়ে চলে যায়। সে সেই বাড়িতে পৌঁছায় যেখান থেকে আওয়াজ আসছিল। সেখানে দেখে একজন মানুষ অদ্ভুত শব্দ করছে। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে তাকে আত্মা ভর করেছে। ডিয়া জিজ্ঞেস করে, স্যার আপনি ঠিক আছেন?
হঠাৎ সেই লোক তার উপর ঝাঁপিয়ে পড়ে গলা চেপে ধরে। ডিয়া প্রাণপণ চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু সে ছাড়ে না। পাশে একটা কাঠের টুকরো দেখে ডিয়া সেটা দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। লোকটা একই শক্তিতে তার গলা চেপে ধরে থাকে। ঠিক তখনই জোকা এসে লোকটাকে টেনে আলাদা করে, না হলে ডিয়ার অবস্থা খারাপ হয়ে যেত। এরপর বাকিরাও এসে সাহায্য করে। তারা সে আচ্ছন্ন মানুষটির হাত পা বেঁধে ফেলে নিয়ন্ত্রণে আনে। পরের দিন ডিয়া ঘুম থেকে উঠে দেখে সে অনেক দেরি করে উঠেছে। ডিয়া রেগে বলে, আমাকে আগে ডাকুনি কেন? আমার তো সকালে পাহাড়ে যাওয়ার কথা ছিল। মোজো বলে, গত রাতে এত কিছু হয়েছে, আমরা নিজেরাই দেরিতে উঠেছি, আর ওই জায়গা যাওয়ার কোনো মানে হয় না। আমরা তো এখানেই নিরাপদ না। কিন্তু ডিয়া কিছুতেই মানে না। সে একাই পাহাড়ের দিকে রওনা দেয়। বন্ধুরা তাকে একা ছাড়তে চায় না, তাই বাধ্য হয়ে তারাও সঙ্গে যায়। জোগা ও ডিস্কার মধ্যে একটু দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত জোগাও তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ফলে ডিস্কাকেও যেতে হয়। এইভাবে 5 জন মিলে পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ের রাস্তায় পৌঁছে দেখে একটি ব্যারিকেড দেওয়া আছে, কিন্তু তারা সেটা সরিয়ে সামনে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে তারা পোস্ট 1-এ পৌঁছায়। ভেতরে ঢুকে সামনে এগোতেই হঠাৎ প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করে। বাতাসের চাপ এত বেশি ছিল যে তাদের পেছন ঠেলে দিচ্ছিল। তারা সামনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাতাস তাদের জোর করে পোস্টের বাইরে ঠেলে দেয়। তারপর হঠাৎ করেই বাতাস থেমে যায়। তখন জোগা বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। সে বলে, এটা পাহাড়ের অদৃশ্য শক্তির কাজ, তারা আমাদের এগোতে দিচ্ছে না। কিন্তু ডিয়া কি এত সহজে থামার মেয়ে? সে আবার একাই সামনে দৌড় দেয়। সেই অদৃশ্য শক্তি আবারও তাকে থামিয়ে দেয়, বাতাসের জোরে তাকে পেছনে ঠেলে ফেলে। জোগা তাকে বোঝায়, এভাবে জিদ করো না, তারা আমাদের যেতে দেবে না। কিন্তু ডিয়া কিছুতেই মানে না। সে বলে, যদি এটাই একমাত্র পথ হয়, আমি চেষ্টা করতেই থাকবো। এবার ডিস্কা রেগে যায়। সে বলে, তুমি কি প্রেমে পাগল হয়ে গেছো? নিজে মরবে, আমাদেরকেও মারবে। ডিয়া তখন জবাব দেয়, আমি কি তোমাদের বলেছি আমার সাথে আসতে? তোমার যদি বাড়ি যেতে ইচ্ছে করে যাও না, কেন যাচ্ছ না? তুমি যাচ্ছ না কারণ জোগা এখানে আছে, তুমি তাকে ভালোবাসো, তাই না? তার জন্যই থাকছ। সে আরও বলে, ঠিক তেমনই আমিও আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি, আমি তাকে ছাড়া যাব না। ভাবো তো, যদি জোগা পাহাড়ে হারিয়ে যেত, তুমি কি তাকে খুঁজতে যেতে না? ডিস্কা বলে, তোমার সমস্যা হলো তুমি বিষয়টাকে হালকাভাবে নিচ্ছ। আমরা জানি না সামনে কি বিপদ অপেক্ষা করছে। তবুও ডিয়া থামে না। তার জেদ, সে আত্মা, এমনকি মৃত্যুর সাথেও লড়বে। তবুও তার বয়ফ্রেন্ডকে ফিরিয়ে আনবেই। এভাবে দুজনের তর্ক চলছিল। এ সময় অ্যাগনেস এগিয়ে যায়। সে একাই সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে সামনে যাওয়ার চেষ্টা করে। এবার শক্তিগুলো তাদের ক্ষমতা দেখায়। অ্যাগনেসকে এমনভাবে ছুঁড়ে ফেলে সে প্রায় 15 ফুট দূরে গিয়ে পড়ে। এরপর দৃশ্য কেটে যায়। পরে জানা যায় অ্যাগনেস বেঁচে আছে, কিন্তু সে গুরুতর আহত। তাকে গ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা আবার গ্রামে ফিরে আসে। ডিস্কা আর মোজো কিছু খাবার কিনতে বাইরে যায়। এদিকে ডিয়া একাই অ্যাগনেসকে দেখতে হাসপাতালে যায়, কিন্তু সে জানতো না কোথায় যেতে হবে। ভুল করে সে এমন একটি ওয়ার্ডে ঢুকে পড়ে যেখানে দরজায় স্পষ্ট লেখা ছিল, এখানে আত্মাভর করা রোগীদের রাখা হয়। সে এটা খেয়াল না করেই ভেতরে ঢুকে যায়। হাসপাতালের ভেতরে অন্ধকার, যদিও আলো ছিল, কিন্তু তেমন কাজ করছিল না। বিছানায় অনেক রোগী শুয়ে আছে, তাদের বেঁধে রাখা হয়েছে। ডিয়া বুঝতেই পারে না তাদের সবাইকে আত্মা ভর করেছে। সে টর্চ জ্বালিয়ে এক একজনকে দেখে। আসলে সে অ্যাগনেসকে খুঁজছিল। হঠাৎ করে রোগীরা কাঁপতে শুরু করে। ডিয়া ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, এরা এমন করছে কেন? ঠিক তখনই একজন লোক তার মুখে টর্চ মারে। সে ছিল ওয়ার্ডের দায়িত্বে থাকা ব্যক্তি। এরপর ডিয়াকে জিজ্ঞেস করে, তুমি কে? ডিয়া বলে, ভুল করে ঢুকে পড়েছি, মাফ করবেন। আগে টর্চটা বন্ধ করুন, চোখে লাগছে। লোকটা টর্চ বন্ধ করে আবার জিজ্ঞাসা করে, কে তুমি? ডিয়া তখন জিজ্ঞেস করে, ওরা কারা? এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? লোকটি জানায়, এরা গ্রামের মানুষ, এদের উপর আত্মা ভর করেছে। দিনের বেলায় এরা শান্ত থাকে, কিন্তু রাতে খুব হিংস্র হয়ে যায়, তাই এভাবে বেঁধে রাখা হয়েছে। এদিকে ডিস্কার মোজো খাবার নিয়ে ফিরে এসে দেখে ডিয়া নেই। তারা জোগার কাছে জানতে পারে সে হাসপাতালে গেছে। তখন মোজো তাকে খুঁজতে যায়। হাসপাতালে গিয়ে যখন সে জানতে পারে সব রোগীকে আত্মা ভর করেছে, তখন সে ভয় পেয়ে যায়। ওয়ার্ডের লোকটি বলে, ভয় পেও না, অন্ধকার না হওয়া পর্যন্ত এরা কিছু করবে না। এদিকে জুকা আর ডিস্কাও সেখানে চলে আসে। ওয়ার্ডের লোকটির সময় দেখে, সূর্য ডোবার সময় হয়েছে কিনা। সে কাউকে বের হতে বলে না।
বরং দাঁড়িয়ে গুনতে শুরু করে 10, 9, 8। সবাই জানে আত্মারা জেগে উঠতে যাচ্ছে, তবুও কেউ নড়ছে না। 3, 2, 1। হঠাৎ সব আত্মারা সক্রিয় হয়ে যায়। ওয়ার্ডের লোকটি বলে, ভয় পেও না, সব আমার নিয়ন্ত্রণে আছে। ঠিক তখনই একটি বেড হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে যায়, স্লাইড করতে করতে তাদের দিকে এগিয়ে আসে। তবুও তারা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আর ঠিক তখনই একটি আত্মা তাদের মুখের সামনে এসে জোরে চিৎকার করে। এরপর সবাই চিৎকার করতে করতে দৌড়ে পালায়। পেছন থেকে ওয়ার্ডের লোকটা এখনও বলছে, ভয় পেও না, সব নিয়ন্ত্রণে আছে। কারণ বিছানাটা চেইন দিয়ে বাঁধা ছিল, তাই সেটা আর সামনে আসতে পারছিল না। ওরা দৌড়ে বাইরে বের হতেই সামনে এক নার্স এসে জানায় তাদের বন্ধু জ্ঞান ফিরে পেয়েছে। অন্যদিকে দেখা যায় সেই শয়তান তান্ত্রিক নিজের ব্যবসা শুরু করে দিয়েছে। এক লোক তার কাছে এসেছে, সে তার জন্য একটি রিচুয়াল করছে। এরপর তাকে একটি ছুরি দিয়ে বলে, এটা তোমার কাজের ডেস্কের নিচে রেখে দিও, তোমার উন্নতি হবে। লোকটা খুশি হয়ে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে চলে যায়। বোঝা যাচ্ছে সে কালো জাদুর মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা কামাচ্ছে। এদিকে হাসপাতালের ডাক্তার অ্যাগনেসকে চেক করে বলে সে এখন পুরোপুরি ঠিক আছে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সবাই তাকে নিয়ে আবার হোটেলে ফিরে আসে। হোটেলে ফিরে ডিস্কা ড্রেসিং মিররের সামনে বসে মেকআপ ঠিক করছিল। হঠাৎ সে আয়নায় দেখে দরজার পাশে লম্বা কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুইটি জ্বলছে, আর সে শুধু তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে সে পেছনে ঘুরে তাকায়, কিন্তু কিছুই নেই। আবার আয়নায় তাকাতে দেখে ওটা এখনো দাঁড়িয়ে আছে, অর্থাৎ সামনে থেকে দেখা যাচ্ছে না, শুধু আয়নাতেই দেখা যাচ্ছে। এমন অবস্থায় সাধারণ মানুষ হলে হয়তো দৌড়ে পালাতো, কিন্তু ডিস্কা যা করলো সেটা আরও অদ্ভুত। ডিস্কা একটা চাদর নিয়ে যেখানে মনে হচ্ছিল আত্মাটি দাঁড়িয়ে আছে সেখানে ছুঁড়ে দেয়, কিন্তু আত্মাও তাকে ছাড়েনি, সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করে ফেলে দেয় মাটিতে। ডিস্কা চিৎকার করতে করতে পালাতে থাকে, আর আত্মাটি চাদরের ভেতর থেকেই তার পা ধরে টানতে থাকে। ঠিক তখনই ডিয়া আর যোগা দৌড়ে আসে। যোগা চাদরটা সরিয়ে দেখে, কিন্তু কাউকে দেখা যায় না। যদিও যোগা আত্মা দেখতে পারে, অর্থাৎ আত্মাটা ইতিমধ্যেই চলে গেছে। যোগা ডিস্কাকে শান্ত করে বলে, যাই ছিল চলে গেছে, এখন থেকে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, একা থাকা নিরাপদ নয়। ডিয়া বলে, ঠিক আছে, মজু আর অ্যাগনেস তো একা আছে, তাদেরও নিয়ে আসি। ওরা যখন তাদের রুমে যেতে থাকে তখন ভেতর থেকে মজুর চিৎকার শোনা যায়। দৌড়ে গিয়ে দেখে অ্যাগনেসের ওপর আবার আত্মা ভর করেছে। সে খুব হিংস্র হয়ে গেছে, আর মজু চেয়ার দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তারপর সবাই মিলে অ্যাগনেসকে ধরে দড়ি এনে তাকে বিছানার সাথে বেঁধে ফেলে। এভাবেই দিন বদলে বুধবার চলে আসে। সবাই আলোচনা করছিল গ্রামে এত কিছু হচ্ছে, কিন্তু এখনও নতুন কুঞ্চন নির্বাচন করা হচ্ছে না, কাউকে তো দায়িত্ব নিতে হবে। তখন তারা ওয়াংটির বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী ছিল। ডিয়াকে দেখে সে খুশি হয়ে যায়, কারণ ডিয়া আগে গ্রামের সামনে তার পক্ষ নিয়েছিল। ডিয়া তাকে জিজ্ঞেস করে, আপনারা নতুন কুঞ্চন নির্বাচনের জন্য ভোটিং শুরু করছেন না কেন? তখন সে জানায়, কুঞ্চন হওয়া এত সহজ নয়, এর জন্য অনেক কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, বছরের পর বছর সাধনা করতে হয়। তাদের কোনো ছেলে ছিল না, তাই ওয়াগডি গোপনে একজন শিশুকে 8 বছর ধরে কুঞ্চন হওয়ার জন্য প্রস্তুত করছিল। আর সেই শিশু এখন একমাত্র ব্যক্তি যে নতুন কুঞ্চন হতে পারে। এই লোকটি হচ্ছে পঞ্জি, যে শুরুতে ওয়াগডির বাড়িতে এসেছিল যখন সে মারা যাচ্ছিল। কিন্তু সমস্যা হলো, ওয়াগডির মৃত্যুর পর পঞ্জি ভয়ে পালিয়ে কোথাও লুকিয়ে পড়েছে। এখন কেউ জানে না সে কোথায় আছে, কিন্তু ওয়াগডির স্ত্রী জানত পঞ্জি কোথায় থাকতে পারে। সে তাদের সেই জায়গার কথাও বলে দেয়। তখন সবাই পঞ্জিকে খুঁজতে বেরিয়ে পড়ে, যেন তাকে বুঝে রাজি করানো যায়। তারা একটি বাড়িতে গিয়ে দরজায় নক করে। দরজা খুলতেই মজু ভয় পেয়ে যায়। সে পঞ্জিকে আত্মা ভেবে বসে, কারণ তার পুরো শরীরে কালো কিছু দিয়ে মাখানো ছিল। আসলে শুরুতে ডিয়া যে কালো ছায়ার মতো লোকটাকে দেখেছিল সেটাই ছিল পঞ্জি। সকলে পঞ্জিকে বলে, গ্রামের সবাই আপনার উপর নির্ভর করছে, আপনি কুঞ্জনের দায়িত্ব নিন। কিন্তু পঞ্জি রাজি হয় না। সে বলে, আমার নিজের জীবনই বিপদে, যে তান্ত্রিক ওয়াগডিকে মেরেছে সে আমাকেও মারতে পারে, আমি নিজেকেই বাঁচাতে পারি না, গ্রামকে কিভাবে বাঁচাবো?
সে আরও বলে তার ট্রেনিং এখনও সম্পূর্ণ হয়নি, সে পারবে না। তখন ডিয়া তাকে বোঝায় 8 বছরের ট্রেনিং কম নয়, আপনার গুরু নিশ্চয়ই কিছু দেখে আপনাকে বেছে নিয়েছে, আপনি এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। অনেক বোঝানোর পর পঞ্জি রাজি হয়। সে বলে ঠিক আছে, তোমরা সূর্যাস্তের আগে পুরনো কবরস্থানে এসো, আমি সেখানে দেখা করব। সবাই চলে যায়, কিন্তু তারা জানতো না সেই তান্ত্রিক তাদের পিছু নিয়েছে। সে অনেকদিন ধরে খুঁজছিল নতুন কুঞ্জন কে হবে। এখন সে জেনে গেছে পঞ্জিই সেই ব্যক্তি। এদিকে সবাই কবরস্থানে গিয়ে পঞ্জির জন্য অপেক্ষা করছে। অন্যদিকে পঞ্জি প্রস্তুত হয়ে বের হচ্ছিল, তখনই তান্ত্রিক এসে উপস্থিত হয়। পঞ্জি তাকে দেখে সতর্ক হয়ে যায়, তলোয়ার বের করে, কিন্তু তান্ত্রিক তার শক্তি দিয়ে দূর থেকে তাকে মেরে ফেলে। এদিকে সূর্য ডুবে যায়, কিন্তু পঞ্জি আসে না। সবাই চিন্তায় পড়ে। মজু বলে সে কি মত পাল্টে ফেলেছে? ডিয়া বলে নাকি তার সাথে খারাপ কিছু হয়েছে। যোগা বলে এটা হওয়া উচিত না, সে আমাদের শেষ ভরসা। তখন তারা দৌড়ে তাকে খুঁজতে যায়। পথে দেখে তান্ত্রিক সেখান থেকে চলে যাচ্ছে, কিন্তু তারা গুরুত্ব দেয় না। পঞ্জির বাড়িতে ঢুকে তারা ভয়ঙ্কর দৃশ্য দেখে, পঞ্জির লাশ ঝুলছে। আসলে তান্ত্রিক তাকে আগে মেরে ফেলে, তারপর ফাঁসি দিয়ে আত্মহত্যার মতো দেখায়। এখন তাদের সব ভরসাই যেন শেষ হয়ে যায়। তারা বুঝতে পারে না কি তাকে মারল। এদিকে অ্যাগনেস তখনও আত্মায় আক্রান্ত, তাকে হোটেলে বেঁধে রেখে আসা হয়েছিল। আর ডিস্কা সেখানে ছিল তার দেখাশোনার জন্য। ডিস্কা মোবাইল চালাচ্ছিল। এই সময় অ্যাগনেস উঠে বসে, কিন্তু ডিস্কা খেয়ালই করেনি। হঠাৎ ঘরের সবকিছু কাঁপতে শুরু করে। ডিস্কা ভয়ে পেছনে তাকিয়ে দেখে অ্যাগনেস উঠে গেছে। অন্যদিকে ডিয়া ভেঙে পড়েছে, যোগা তাকে সামলাচ্ছে। ঠিক তখন ডিস্কার ফোন আসে। সে খুব ভয়ে বলছে তাড়াতাড়ি হোটেলে চলে আসো। সবাই দ্রুত হোটেলে ফিরে যায়। এদিকে সেই কালো দানবীয় সত্তা তান্ত্রিকের কাছে আসে, যেটাকে সে নিয়ন্ত্রণে রেখেছিল, কিন্তু এবার সেটা তার ওপরই আক্রমণ করে, কারণ সে সময় মতো তাকে অফারিং দেয়নি। তান্ত্রিক ভয়ে বলে আমাকে ছেড়ে দাও, আমি এখনই দিচ্ছি। এরপর সে নিজের সহকারীর হাত কেটে সেটাকে উৎসর্গ করে। অন্যদিকে হাসপাতালের ওয়ার্ডের লোক চেক করতে গিয়ে দেখে সব বেড খালি, অর্থাৎ সব আত্মা ভর করা রোগী পালিয়ে গেছে। তবুও ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছিল। টর্চ মেরে দেখে একটি আত্মা দেয়ালে উঠে আছে। সে ভয়ে পালিয়ে যায়। এদিকে সবাই হোটেলে এসে দেখে অ্যাগনেস বিছানার উপর দাঁড়িয়ে দেয়ালে কিছু লিখছে। ডিস্কা বলে ও জেগে ওঠার পর থেকেই অদ্ভুত ভাষায় কথা বলছে আর কিছু লিখছে। ডিয়া দেখে বুঝতে পারে ওটা জাপানিজ ভাষা। এ সময় অ্যাগনেস তার দিকে তাকায়। ডিয়া যেদিকে সরে, অ্যাগনেস মাথা ঘুরিয়ে ঠিক সেদিকেই তাকায়, প্রায় 180 ডিগ্রি ঘুরিয়ে। তারপর অ্যাগনেস ডিয়ার কাছে এসে জাপানিজ ভাষায় কিছু বলে এবং শেষে অজ্ঞান হয়ে যায়। ডিয়া বুঝতে পারে অ্যাগনেসের ভেতরে থাকা সত্তা আসলে তাদের সাহায্য করতে চাচ্ছে। সে বলছিল কিভাবে আত্মাদের আবার তাদের জগতে পাঠিয়ে দরজা বন্ধ করতে হবে। এর জন্য একটি রিচুয়াল করতে হবে। মাঝরাতের পর কবরস্থানে গিয়ে একটি কবরের ভেতরে শুয়ে ধ্যান করতে হবে এবং সেটি ভোর পর্যন্ত করতে হবে। যদি এই রিচুয়ালটা সফলভাবে করা যায়, তাহলে ভোর হওয়ার সাথে সাথে সব আত্মা তাদের জগতে ফিরে যাবে, 2 জগতের দরজাও বন্ধ হয়ে যাবে। এই কাজটা করতে হবে ডিয়াকেই। ডিয়া এতে রাজি হয়ে যায়, কিন্তু তার বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করে। তারা বলে এটা তো পাগলামি, তুমি দম বন্ধ হয়ে মারা যেতে পারো। কিন্তু ডিয়া বলে না, আমি পারবো, আমাকে এর জন্যই বেছে নেওয়া হয়েছে। এটা একটা পরীক্ষা যা আমাকে পাস করতেই হবে। সবাই জানতো এটা খুবই ঝুঁকিপূর্ণ, ডিয়ার জীবনও যেতে পারে, কিন্তু সবার জীবনই তো এখন ঝুঁকিতে, আর তাদের হাতে এটাই শেষ উপায়। অবশেষে ডিয়া জীবিত অবস্থায় কবরের ভেতরে শুয়ে পড়ে। তার সাথে ফোনও ছিল। এদিকে কিছু পজিস্ট মানুষ কবরস্থানের দিকে আসছিল। এ সময় ডিয়া কবরের ভেতরে শুয়ে আর তার বন্ধুরা কবর বন্ধ করে মাটি দিচ্ছিল। ঠিক তখনই সেই পজেস্ট লোকেরা কবরস্থানে পৌঁছে যায়। বন্ধুরা তাদের এড়িয়ে পালাতে থাকে। এই সময় এক আত্মা ডিস্কার চুল ধরে তাকে টেনে নিয়ে গাছে উঠতে থাকে। অনেক উঁচুতে নিয়ে গিয়ে তাকে নিচে ফেলে দেয়। ভাগ্যক্রমে সে বেঁচে যায়। ওদিকে কবরের ভেতরে ডিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ শুনতে পায় না। ডিস্কা কোনো মতে পালিয়ে হোটেলে ফিরে আসে, কিন্তু সেখানে অ্যাগনেস নেই, তার দড়ি খোলা। এ সময় সে দেখে
অ্যাগনেস দেয়ালের কোণায় উঠে আছে, ভয়ঙ্করভাবে হাসছে। ডিস্কা ভয়ে পালাতে গেলে দরজা একাই বন্ধ হয়ে যায়, আবার খোলে, আবার বন্ধ হয়। ঠিক তখন সেই গাছের আত্মা এসে তাকে ধরে ফেলে। এদিকে কবরস্থানে মজুকেও এক আত্মা ধরে ফেলে, আর জোগা হোটেলে এসে খুঁজতে থাকে, কিন্তু সেই কালো সত্তা এসে তাকেও ধরে ফেলে। অর্থাৎ বাইরে সবাই কোনো না কোনো আত্মার হাতে আটকা পড়ে যায়। আর কবরের ভেতরে ডিয়ার অবস্থাও খুব খারাপ। সে ভাবছিল সে হয়তো এখানেই মারা যাবে, এমনকি সে নিজের শেষ ভিডিও রেকর্ড করছিল। হঠাৎ সে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায়। আলো ফেলে দেখে কবরের ভেতরে একটি আত্মা তার দিকে এগিয়ে আসছে। সে পালাতেও পারছে না, শুধু চিৎকার করছে। একটার পর একটা আত্মা এসে তাকে ঘিরে ধরে, অসংখ্য আত্মা। কিন্তু হঠাৎ সব আত্মা অদৃশ্য হয়ে যায়। এরপর ডিয়ার সামনে এক দেবী আবির্ভূত হন। সে ছিলেন পাহাড়ের দেবী, অর্থাৎ ডিয়া পরীক্ষায় পাশ করেছে। দেবী তার বন্ধুদেরও আত্মার হাত থেকে মুক্ত করে দেয়। সব আত্মা তাদের জগতে ফিরে যায়। অবশেষে দরজা বন্ধ হয়। এরই মধ্যে ভোর হয়ে যায়। জোগা দৌড়ে এসে কবর খুঁড়ে ডিয়াকে বের করে, কিন্তু সে কোনো নিঃশ্বাস নিচ্ছে না। দ্রুত সিপিআর দিতে থাকে, তবুও কোনো ফল হয় না, কারণ তখন ডিয়ার আত্মা অন্য জগতে সেই দেবীর সাথে ছিল। দেবী তার কপালে স্পর্শ করে আশীর্বাদ দেন, আর ডিয়া আবার নিজের শরীরে ফিরে আসে। সে আবার বেঁচে ওঠে। এরপর যখন সে কবর থেকে নিজের ফোন নিতে যায়, তখন মাটির ভেতরে একটি চাবি খুঁজে পায়। এই চাবিটাই দুই জগতের দরজার চাবি, যা কুঞ্চনের কাছে থাকে। ডিয়ার জোগা খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই সেই তান্ত্রিক পেছন থেকে জোগার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং ডিয়ার গলা চেপে ধরে। সে বলে, কবরের ভেতরে শুতে এত শখ, এবার তোকে মেরে এখানেই কবর দেব। কিন্তু হঠাৎ করে সে নিজেই মাটির মধ্যে ডুবে যেতে শুরু করে, যেন মাটি তাকে গ্রাস করে নিতে চায়। দেখতে দেখতে সে পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে। যে ব্যক্তি অন্যকে কবর দিতে চেয়েছিল, সে নিজেই কবরের নিচে চলে গেল। এরপর ডিয়া সেই দরজার সামনে দাঁড়ায়, যার ওপারে আত্মাদের জগৎ। তার কাছে চাবিও ছিল। সে দরজা খুলে ভেতরে যায়। সেখানে অসংখ্য আত্মা ছিল, কিন্তু কেউ তাকে আক্রমণ করে না, বরং সম্মান দেখিয়ে মাথা নত করে। কিছুক্ষণ পর ডিয়া লক্ষ্য করে সে পাহাড়ে, এবং অবশেষে তার বয়ফ্রেন্ডকে খুঁজে পায়। সাথে জোগার 4 বন্ধুকেও পায়, যারা সবাই আত্মাদের জগতে আটকে ছিল। ডিয়া তাদের সবাইকে নিয়ে বের হয়ে আসে এবং দরজা বন্ধ করে দেয়। এরপর দরজাটাও অদৃশ্য হয়ে যায়। সবাই নিরাপদে ফিরে আসে। গ্রামও স্বাভাবিক হয়ে যায়। আসলে ভালোবাসা, সাহস আর আত্মত্যাগ, এই তিনটাই ডিয়াকে জিতিয়ে দিয়েছে। এর কয়েক মাস পর জোগা ডিয়াকে ফোন করে তার জন্মদিনের জন্য আমন্ত্রণ জানায়। এমনকি সে যে ডিয়াকে পছন্দ করতে শুরু করেছে, সে কথাও তাকে বলে। আর ডিয়ার চেহারা দেখেও আমরা বুঝতে পারি সেও জোগাকে পছন্দ করতে শুরু করেছে। তাহলে তাদের যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছিল, তাদের কি হবে? এরপরে ডিয়ার কাজের লোক তাকে জানায় বাইরে কেউ তার জন্য অপেক্ষা করছে। ডিয়া গিয়ে দেখে সেখানে একজন বয়স্ক মানুষ এসেছে, যে ডিয়ার কাছে অনুরোধ করে সেই পাহাড়ে গিয়ে একটি রিচুয়াল করার জন্য। আর ডিয়া যেন সেই দরজাটি খুলে দেয়। অর্থাৎ গল্প এখনও শেষ হয়নি।